আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস ও গতরাতে পুলিশের করা মামলার প্রতিবাদে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ভাঙ্গা হাইওয়ে থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছেন বিক্ষোভকারীরা। এ সময় আগুন ধরিয়ে দেওয়া হয় নির্বাচন কমিশন অফিস ও ভাঙ্গা অফিসার্স ক্লাবে। বন্ধ হয়ে যায় ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ। এ সময় সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করতে গেলে তাদেরকেও বাধা দেওয়া হয়। আহত হয় বেশ কয়েকজন। এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করলাম। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন হুঁশিয়ারিতেও শান্ত হয়নি ফরিদপুরের পরিস্থিতি। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস বাতিলের দাবি তো ছিলই, সেই সাথে যোগ হয়েছে পুলিশের করা মামলা। প্রতিবাদে উত্তাল ফরিদপুর। বিক্ষোভকারীরা ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ভাঙ্গা থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। থানা ঘেরাও করে পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর, একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। আগুন ধরিয়ে দেয়া হয় নির্বাচন কমিশন কার্যালয় ও অফিসার্স ক্লাবেও। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ ব্যবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি, আমার এই দুইটা ইউনিয়ন আমার এই ভাঙ্গা থানার ফেরত দিতে হবে। হামিদদি আর আলগিস দুইটা ইউনিয়ন কাইটা নগরকান্দে বাদ দেয়া সালতাই নিছে। সালতা যাইতে আমাদের খরচ হয় নরমালে ২০০ টাকা। ব্রিটিশ আমল থেকে আমাদের ভাঙ্গা থানায় জড়িত। আমরা কেন যাবো এখানে? আমাদের দাবি যদি না মানে আমরা রাস্তাঘাট, মহাসড়ক, ট্রেন স্টেশন সবই বন্ধ করে দেব। বিক্ষোভকারীদের তাণ্ডব থামাতে পুলিশের একটি দল এগিয়ে গেলে তারাও জনতার ধাওয়ার মুখে পড়ে আশ্রয় নেয় মসজিদে। এটা অ্যাম্বুলেন্স, এটা অ্যাডিশনাল ডিআইজিসের জিপ এবং জল কামানের গাড়ি। এছাড়া আমাদের অফিসারদের নিচে রাখা ৮টা মোটরসাইকেল, ৮-৯টা মোটরসাইকেল এবং আমাদের একটা আলামতে আগুন ধরিয়ে দেয় একটা প্রাইভেটে। তখন আমরা উপরে সবাই আটকে থাকি। সংসদীয় আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর ৪ আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিদদি ইউনিয়নকে ফরিদপুর ২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এরই প্রতিবাদে গেজেট প্রকাশের পর থেকেই গত ৫ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা। এদিকে বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের পূর্ব ঘোষিত আগামী ২ দিনের অর্ধ দিবসের হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। হরতালের পরিবর্তে এই ২ দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা ও উপজেলার সকল নির্বাচন অফিসের সামনে ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। জনগণের কাছ থেকে ম্যান্ডেট না নিয়ে ক্ষমতায় গেলে গণতন্ত্র বিপদগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর দক্ষিণখানে প্রতিবন্ধী প্রবক্তা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন। খসরু বলেন, সংসদ নির্বাচন যত বিলম্ব হবে দেশ তত বিপদে পড়বে। দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে বিএনপি কাজ করছে বলেও তিনি জানান। প্রতিবন্ধীদের জন্য রাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, শুধু আর্থিক বিনিয়োগ নয়, সামাজিক ও মানসিকভাবে সবাইকেই সচেতন হতে হবে। প্রতিবন্ধীদের সম্পদে পরিণত করতে না পারলে দেশের বিশাল এক জনগোষ্ঠী মূল স্রোতের বাইরে থেকে যাবে বলেও জানান আমির খসরু। জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে আপনারা যে যা চান সেটা করতে পারবে। আমাদেরকে তো জনগণের কাছে যেতে হবে, ম্যান্ডেট নিতে হবে, সবাইকে নিতে হবে। সুতরাং জনগণের কাছে না গিয়ে আমরা যে এখানে আবার আগের মতো ওই মানে গণতন্ত্র যদি বলতে বোঝায়, সেটা হচ্ছে গণতন্ত্রের সমর্থন নিয়ে আপনাকে পরিবর্তন করতে হবে। জনগণের সমর্থন ব্যতীত প্রত্যেকটি দলে তো চাহিদা থাকতেই পারে। সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। এনসিপি কোন জোটের সাথে আন্দোলনে যাবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন। আর উচ্চকক্ষে পিয়ার হলে সরকার দুর্বল হবে, এটা একটি ভুয়া যুক্তি বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচন চায় এনসিপি। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে কেমন সংবিধান চাই শীর্ষক সেমিনারের আয়োজন করে যুব শক্তি। এ সময় এসব কথা বলেন তিনি। শুধু মৌখিক অঙ্গীকার নয়, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে বলেও তিনি জানান। দেশের গণতন্ত্র রক্ষায় সাংবিধানিক ক্ষমতা নিয়ে আলোচনা করে দলটির নেতৃবৃন্দ।
আয়োজনটির এক পর্যায়ে নির্বাচনে কোনো জোটে যাচ্ছে না এনসিপি বলে জানায় দলটির নেতারা। জুলাই সনদে বর্ণিত বিষয়গুলোকে একটা আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে সামনে নির্বাচনে অংশগ্রহণ, বাংলাদেশকে সামনের দিনে জনগণের বাংলাদেশ হিসেবে গঠন করার ক্ষেত্রে সকল রাজনৈতিক দলকে একমত হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়েছে এনসিপি যুগপৎ আন্দোলনে যাচ্ছে কয়েকটি বিষয়ের দাবিতে। আমরা কিন্তু নিম্নকক্ষে আমরা পিয়ার পদ্ধতি চাইনি, এবং একই সাথে আমরা বলতে চাই কোনো যুগপৎ আন্দোলনে এনসিপি যাবে না। এনসিপি অন্যান্য যে দাবিগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর সেই দাবিগুলোর সাথে আমাদের একাত্মতা আছে। আমরা সেই দাবিগুলো নিয়ে আমরা আমাদের মতন করে আলাদা আন্দোলন বা কর্মসূচি আমরা দেব। বাংলাদেশে নির্বাচিত সরকারের সাথে কাজ করার জন্য অপেক্ষায় আছে ইউরোপীয় ইউনিয়ন। দুপুরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার একথা বলেন। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য সংস্কার সম্পন্ন করা জরুরি। আগামী বছর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেবে, আর নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে ইউরোপীয় ইউনিয়ন বদ্ধপরিকর বলেও জানান তিনি। ইইউ সবসময় বাংলাদেশ থেকে বৈধ অভিবাসন প্রত্যাশা করে উল্লেখ করে মাইকেল মিলার বলেন, বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক পাঠানোর বিপুল সম্ভাবনা রয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে ইইউ তার সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান মাইকেল মিলার। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই আর অমীমাংসিত থাকতে পারে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এলজিআরডি মন্ত্রণালয় আয়োজিত ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে 12 জন তরুণ স্বেচ্ছাসেবীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশগত দুর্যোগের সময় স্বেচ্ছাসেবী হিসেবে বিশেষ অবদান রাখায় তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। 2024 জুলাই আন্দোলনে তরুণদের ভূমিকার কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, তরুণরা উদ্যমী হলে তাদেরকে কোনোভাবেই ঠেকিয়ে রাখা সম্ভব নয়। স্বেচ্ছাসেবীদের কাজের পথ কোনোভাবেই মসৃণ নয় বলেও জানান তিনি। পরে তিনি বলেন, তাদেরকে সময়, অর্থ ও মানসিক চাপের বহুবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো। আমি বিশ্বাস করি, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। জেমকন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আনিস আহমেদ ও তার ভাই কাজী ইনান আহমেদের বিরুদ্ধে 113 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, তাদের বিরুদ্ধে 24টি ব্যাংক হিসেবে প্রায় 154 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। 2 আসামির বিরুদ্ধে দুদক আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ধারায় অভিযোগ এনে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব কাজী ইনাম আহমেদ, পরিচালক জেমকন গ্রুপ কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 32 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন, পূর্বক দখলে রাখা এবং তার নিজ নামে 14টি ব্যাংক হিসাবে 74 কোটি 78 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে আজ দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বিতরণ চলছে। শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধা নিয়ে কাজ করার আগ্রহের কথা জানাচ্ছেন প্রার্থীরা। পাশাপাশি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটি। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরির পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। প্রায় ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন।
চাকসু ভবনের দোতলায় নির্বাচন কমিশন কার্যালয় থেকে প্রতিদিন মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে, যা চলবে মঙ্গলবার পর্যন্ত। দীর্ঘ 36 বছর পর যখন চাকসু হচ্ছে তখন আমি চিন্তা করছি যে এটাই হচ্ছে যে সুযোগ খেলোয়াড়দের জন্য আরো ভালোভাবে কাজ করে। আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যৌথভাবে এই চাকসু নির্বাচন কেন্দ্র করে আমরা একটা প্যানেল করেছি। আমাদের প্যানেলের নাম দ্রোহ পর্ষদ। আমার ইচ্ছে আছে যে আমি শিক্ষার্থীর জন্য কাজ করব এবং শিক্ষার্থী বান্ধব যত কাজ আছে সবই কাজে আমি করতে প্রস্তুত। আগামী 12 অক্টোবর ভোট গ্রহণ সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। এর মধ্যে 2টি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়ে গেছে। আমাদের এখানে একটু পরে হওয়াতে আমরা একটা অ্যাডভান্টেজ পেলাম, সেটি হলো যে ওখানকার কিছু কিছু বিষয় আমরা এখানে দেখতে পেয়েছি কি কি বিষয়ে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা ক্যাম্পাসকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখবো। 1966 সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালে। এরপর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় 1990 সালের 8 ফেব্রুয়ারি। দীর্ঘ বিরতির পর এই নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। এদিকে সিলেটের র্যাব হেফাজতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তানভীর চৌধুরী নামে ওই ব্যক্তির বাড়ি গাজীপুরে। তিনি নওগাঁ জেলার একটি হত্যা মামলার আসামি। শনিবার সিলেটের জৈন্তাপুর থেকে তাকে গ্রেফতার করে র্যাব 9। রোববার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে র্যাব। সোমবার র্যাব 9 এর মিডিয়া শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার KM শহীদুল ইসলাম সোহাগ জানান, তানভীর চৌধুরী রোববার সকালের দিকে আত্মহত্যা করেন। সিসিটিভি ফুটেজে তাকে গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করতে দেখা গেছে। ময়নাতদন্ত শেষে তার স্বজনরা মরদেহ নিয়ে গেছে বলে জানান তিনি। দেশের জ্বালানি খাতে যুক্ত হল নতুন সাফল্য। হবিগঞ্জের বাহুবলের রশিদপুর গ্যাস ফিল্ডের 3 নম্বর কূপ থেকে প্রতিদিন 8 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। দুপুরে এ কার্যক্রম শুরু হয়। দীর্ঘ সংস্কার শেষে নতুন স্তরে গ্যাসের সন্ধানকে বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা জানান, কূপে যথেষ্ট চাপ বিদ্যমান। আগামী 1 দশক পর্যন্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। এর আগে পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলাম গতরাতে গ্যাস ফিল্ডের উদ্বোধন করেন। দিনভর কূপের গুণগত মান, চাপ, তাপমাত্রা পরীক্ষা করা হয়। গত জুলাইয়ে 3 নম্বর কূপে পানি ও বালু প্রবাহ বেড়ে যাওয়ায় পুনরায় সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাপেক্সের তত্ত্বাবধানে থাকা প্রায় 73 কোটি টাকা ব্যয়ে যৌথভাবে সংস্কার কাজ শুরু হয় 12 জুলাই। 5 সেপ্টেম্বর নতুন স্তরে গ্যাসের সন্ধান মেলে। ফরিদপুর 4 ও ফরিদপুর 5 সংসদীয় আসন পুনর্বহাল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ফরিদপুর 4 সংসদীয় আসনের আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া সহ 16 জন ভোটারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব রিটটি দায়ের করেন। আজ বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া এবং বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চের অনুমতি নিয়ে রিটটি দায়ের করা হয়। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পর থেকে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করছেন নির্বাচনী এলাকার নাগরিকরা। প্রজ্ঞাপনে চর ভদ্রাসন এবং সদরপুর তথা ভাঙ্গা উপজেলার একটি অংশকে নিয়ে ফরিদপুর 4 আসনের সীমানা নির্ধারণ করে। একই সাথে ভাঙ্গা উপজেলা থেকে আলগি এবং হামিরদি ইউনিয়ন দুটিকে বিচ্ছিন্ন করে পার্শ্ববর্তী সংসদীয় আসন ফরিদপুর 2 এর সাথে সংযুক্ত করা হয়। যে নির্বাচন কমিশন তার যে প্রজ্ঞাপনের মাধ্যমে ফরিদপুর 4 সংসদীয় আসন, যেটা চরভদ্রাসন, সদরপুর এবং ভাঙ্গা উপজেলার সমন্বয়ে বহাল রেখেছেন, সেটি চ্যালেঞ্জ করেছেন। অর্থাৎ তাদের এখানে রিট পিটিশনে আমরা নির্দেশনা চেয়েছি যে ফরিদপুর 4 চরভদ্রাসন এবং সদরপুর উপজেলা নিয়ে গঠিত হবে, আর ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর 5 সংসদীয় স্বতন্ত্র আসন গঠিত হবে। গাজীপুরের শফিপুরে সফলভাবে শেষ হল 27তম ব্যাচ আনসার ব্যাটালিয়ন সিপাহী পদের 12 দিনের নিয়োগ কার্যক্রম। শেষ দিনে নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড় ও কুষ্টিয়া জেলার হাজারো তরুণ অংশ নেন এই বাছাই প্রক্রিয়ায়। প্রার্থীদের প্রবেশপত্রের QR কোড স্ক্যান, উচ্চতা যাচাই এবং প্রাথমিক মেডিকেল পরীক্ষার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের পর প্রার্থীদের শেষ ধাপে মেডিকেল টেস্ট ও পুলিশ ভেরিফিকেশন শেষে মৌলিক প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়।
লেনদেনের অনেক ডিজিটাল মাধ্যম থাকার পরও ব্যাংকিং খাতে প্রতি বছর 10% হারে নগদ অর্থের চাহিদা বাড়ছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, এর পরিমাণ কমিয়ে এনে ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। সেমিনারে ব্যাংকিং খাতের দেশি বিদেশি অংশীজনরা ডিজিটাল পেমেন্ট সিস্টেম নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। গভর্নর বলেন, বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এজন্য ক্যাশলেস লেনদেনে সবার জন্য কিউআর কোড চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ট্রেড লাইসেন্স নেয়ার ক্ষেত্রেও আগামীতে কিউআর কোড আবশ্যক করার প্রক্রিয়া চলমান আছে বলেও তিনি উল্লেখ করেন। আহসান এইচ মনসুর বলেন, লেনদেন আরও অত্যাধুনিক ও সহজ করা সহ নগদ অর্থ ব্যবস্থাপনার খরচ কমিয়ে আনতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন বিসিবি নির্বাচনকে ঘিরে জন্ম হচ্ছে একের পর এক বিতর্ক। আজ বিসিবির গুলশান অফিসে 4 ক্লাবের মালিকানা নিষ্পত্তির শুনানিতে অংশ নিতে গিয়ে কয়েক ঘণ্টার জন্য গুম হয়েছেন সংগঠক তানভীর আহমেদ। সকালের দিকে বেশ কয়েকজন তাকে শুনানিতে অংশ না দিতে দিয়ে গুলশান থেকে উঠিয়ে নিয়ে গেছে বলে তাদের অভিযোগ। বিকেলে মহাখালী থেকে তাকে উদ্ধার করে পুলিশ। মমিনুর রিপনের রিপোর্ট। কারা কিভাবে 4 ক্লাবের মালিক তানভীর আহমেদকে উঠিয়ে নিয়ে গেছে দিনে দুপুরে, সেটা বিস্ময়ের। ক্লাব নিয়ে বিরোধ নিষ্পত্তিতে যে 4টি দলকে পুনর্বিবেচনার জন্য শুনানিতে ডাকা হয়, বাদী লোকমান হোসেন ভুইয়া উপস্থিত থাকলেও তানভীর পারেননি। তাকে মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। চারদিকে খবর হওয়ার পর সন্ধ্যার কিছু আগে মহাখালী থেকে তানভীরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গুলশান থানায়। নাভানা টাওয়ার কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ চাওয়া হলেও তারা তা দিতে অস্বীকৃতি জানায়। আমরা রিসেপশনে বাইরে বসে আসছিলাম, তো ওই সময় হচ্ছে যে 14-15 জন লোক ঢুকছে। ঢুকে আমাকে বলতেছে, চলেন আপনার সাথে কথা আছে। আমি বললাম যে আপনি এই জায়গায় কথা বলেন আমার সাথে। পরে ওনারা হচ্ছে যে আমাকে নিয়ে গেল তিতুমির কলেজের আপনার সেকেন্ড গেটে একটা পরিত্যক্ত রুমে নিয়ে প্রায় 1 ঘন্টার মতো আটকে রাখছে আর কি। আমাদের চিঠিটা দিয়েছে, ওই চিঠিতে উল্লেখ করা আছে যে মনে করেন যে আজকে যদি কোনো পক্ষ সময় মতো না আসতে পারে, সেই ক্ষেত্রে আপনার বিপক্ষে রায় চলে যাবে। তো মনে করেন যে এটা তো একবার ক্লিয়ার মেসেজ যে মনে করেন ওরা চাচ্ছিল যে আমাকে মনে করেন যে 1-1.5 ঘন্টা যদি ওই জায়গাতে সরাই রাখা যায়, তাহলে হচ্ছে যে মনে করেন যে রায়টা ওনাদের যারা আসছে তাদের পক্ষে চলে যাবে। বিসিবি নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিতর্ক। সোমবার ঢাকার সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আসন্ন নির্বাচনে অংশ নিতে তার আবেদনপত্র জমা দিয়েছেন। তানভীর ইস্যুতেও কথা বলেছেন তিনি। বেশ কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো অনাকাঙ্ক্ষিত, সেই ব্যাপারটা আমরা সরকারের প্রশাসনের সাথে কথা বলে আমরা চেষ্টা করছি ওটা কিভাবে ম্যানেজ করা যায়। 4 অক্টোবর নির্বাচনের আগে এই 4 ক্লাবের কাউন্সিলরশিপের মীমাংসা করার জন্য 2 দিন সময় দিয়েছিল বিসিবি। প্রথম দিন তানভীরের এই বিস্ময়কর অপহরণ কাণ্ডে ঝুলে গেছে সেই প্রক্রিয়া। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।